আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আশা করি তোমরা সবাই জানো যে চাকরি যে খেয়েছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে খুব অসুস্থ। তিনি কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি আছেন। তো এখানটায় রঞ্জিত ঘোষের যেসব অবৈধ সন্তানরা আছে তারা ফেসবুকে ইউটিউবে গোটাটাই শুভেন্দু অধিকারীর একটা গান নিয়ে ওতে লাগিয়ে, আমার যাওয়ার বেলায় এই গানটা লাগিয়ে এরা মোটামুটি তার মজা ওড়াচ্ছে। তো এইসব প্লাস্টিক ফাটা, যেসব রঞ্জিত ঘোষের প্লাস্টিক ফেটে যেসব লোকের জন্ম হয়েছিল সেই সব লোকেরা এদের ঘরে, তো এরা তো অবৈধ সন্তান, এদের তো মা বাপের কোনো ঠিক ঠিকানা নাই। তাই এরা তৃণমূলের সংস্কৃতিটাকে প্রেজেন্ট করছে সবার সামনে যে আমরা কি করতে পারি, আমরা কি বলতে পারি একজন মানুষের অসহায়তার সময়। তো আজকে তৃণমূলের যেসব সংস্কৃতি আছে সেসব সংস্কৃতি নিয়ে একটা আলোচনা হবে, সুদীর্ঘ আলোচনা। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না। চলো আর বেশি না বকে ফাট আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা জানো তৃণমূলে একজন বড় বিজ্ঞ বিচি আছেন, তিনি হচ্ছেন একাধারে সাংবাদিক, একাধারে হচ্ছেন রাজনীতিবিদ, আর একাধারে হচ্ছেন তিনি সব চুরির যে মাথা তিনি, আর একধারে আছেন তিনি 3 বছর ধরে জেল খাটা সারদা কেসে সাধারণ গরিব মানুষের টাকা নিয়ে নয় ছয় করা সেই একজন ব্যক্তি, যার নাম কুণাল ঘোষ। তো আমাদের যে রাজ্য সভাপতি আছেন ডক্টর সুকান্ত মজুমদার, তিনি গেছিলেন একটা জায়গায় সভা করতে। রাস্তা থেকে তৃণমূলের কিছু সেই অবৈধ সন্তানরা তারা হচ্ছে চোর চোর বলে চিৎকার করেন। তো এখানটায় যিনি তৃণমূলের বিজ্ঞ বিচি আছেন কুণালবাবু, তিনি সে ভিডিওটাকে একটা পোস্ট করেন ফেসবুকে। তো এখানটায় বহু মানুষ বহু কথা বলে। তো এখানটায় তিনি বলেছেন যে তোর বাপ চোর। তো ঠিকই তো বলেছেন, তিনি রঞ্জিত ঘোষকে বলেছেন, কুণাল ঘোষকে তো বলেনি। তার বাবা যদি কুণাল ঘোষ হয় তাহলে কুণাল ঘোষের গায়ে লাগবে। তো এখানটা একটা জিনিস প্রমাণ হচ্ছে, চোরকে চোর বললে যদি অপরাধ হয়, বা চোরের বাবাকে যদি চোর বলা হয় সেটা যদি অপরাধ হয়, তাহলে তো পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ অপরাধী, কারণ তারা তো দিনরাত্রি দিদিকে চোর বলছে। আর দিদি যে কত সুন্দরভাবে চুরি করে এটা সাধারণ মানুষ খুব ভালোভাবে জেনে গেছে। এবারে আসি তৃণমূলের সংস্কৃতি। একটা মানুষ তার বলেছে যে তাকে চোর বলতে, সে বলছে তোর বাবা চোর। এটা যদি কোনো একটা ভুল হয়, তো ফিরহাদ হাকিম যখন করোনা টাইমে হুট খোলা গাড়ির বাইরে মুখ বার করে সব শুয়োরের বাচ্চা, সব কুকুরের বাচ্চা এরকম করে যখন গালি দিচ্ছিল অন্য বিরোধী দলকে, তখন সে কোথায় ছিল? তখন কুণাল ঘোষের মুখে কি সেই প্লাস্টিকটা আটকানো ছিল যেটা রঞ্জিত ঘোষ ইউজ করতো? এদের সংস্কৃতি আর এদের যে শিক্ষা, সেগুলো নিয়ে মানুষের মনে অনেক সংশয় আছে। কারণ আমরা এতটাই লজ্জিত যে আমাদের মুখ্যমন্ত্রী সামান্য এতটুকু শিক্ষিত নন। তিনি ক্যামেরার সামনে বসলে তিনি নিজের বেজ্জতি নিজে করেন এবং তিনি অপরেরও বেজ্জতি করেন। এই তৃণমূলে অনেক কজন নেতা আছে যাদেরকে পেছনে লাথি মারলেও কিন্তু ওরা চলে যায় না। তার কারণ হচ্ছে তৃণমূলে মধু আছে, মধু। সেই মধুর স্বাদ যে একবার পেয়েছে সে স্বাদ কোনোদিন ভুলবার নয়। তো এই মধুর নেশাই কুণাল ঘোষের মতো লোকেরা, এরা হচ্ছে সবসময় তৃণমূলের পায়ের কাছে পড়ে থাকে। এরকে মুখ্যমন্ত্রী যতই লাথি মারুক, একে অভিষেক ব্যানার্জি যতই লাথি মারুক, এ কিন্তু তৃণমূলেই পড়ে থাকবে। কারণ সারদা থেকে নারদা প্রত্যেকটা জিনিসের প্রুফ যে আছে মমতা ব্যানার্জির কাছে, এর প্রাণভোমরা আছে মমতা ব্যানার্জির কাছে, তাই এখানটায় পড়ে আছে, নইলে থাকতো না। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তোলে। তৃণমূলের মুখে সংস্কৃতি, তো এই সংস্কৃতি যখন মুখ্যমন্ত্রী নিজে বলে আমি বালের মুখ্যমন্ত্রী, বাড়া তোমার এটা চাই না, তোমার ওটা চাই না, মুখ্যমন্ত্রী যখন বলে তখন কুণাল ঘোষরা শুনতে পায় না। তো এখানটায় আমি একটা কথা বলতে চাই, এই যে ফিরহাদ হাকিম, তিনি অনুব্রত মণ্ডলের সবসময় প্রশংসা করেন। কোন কারণে করেন আমরা জানি না। যখন পুলিশের মা বোন বউ তুলে গালাগালি করেছিল, তখন কুণাল ঘোষ বলছিলেন এটা কিন্তু খারাপ হয়েছে, ভুল হয়েছে, আমরা সমর্থন করি না, শুধুমাত্র ক্ষমা চাইতে বলেছিলেন। তখন এই মানুষটা, তখন তিনি পোস্ট করেননি ওনার এই যে কথাগুলো বলেছিলেন অনুব্রত মণ্ডল, এটা নিয়ে যদি তিনি তার ফেসবুকে পোস্ট করতেন তাহলে ভাবতাম তিনি এক বাপের বেটা। এনার তো সেই রঞ্জিত ঘোষের অবস্থা। তো এনাদের মুখের ভাষা, এনাদের যে কথাবার্তা, ওগুলোর কোনো মূল্য নেই মানুষের কাছে। কত পাতেলা। একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল হচ্ছে বাঘ। আর তো এটা নিয়ে তৃণমূলের বহু নেতা বলছেন কি যে এরা হচ্ছে বাঘ সিংহ, ছাগল কিন্তু ওদেরকে ভয় পায়। আরে তৃণমূলের অবৈধ সন্তানরা, তোরা বোঝ বাঘ কাকে বলছিস। সেই বাঘ তোদের মা বোনকে আর কদিন পরে তোদের ঘর থেকে তুলে নিয়ে যাবে। রাত্রিবেলা মালমূল খেয়ে যখন সে একে তাকে ফোন করে, তখন তোদেরও কোনোদিন মা বোনকে ফোন করে এরকম গালি দেবে, কারণ ওদের তো মাথার ঠিক থাকে না, দেশি বাংলা চোলাই খায় তো তাই। আর ফিরহাদ হাকিম নামক যে মানুষটা, যিনি হিন্দুদের কট্টর বিরোধী, তিনি ধর্মের কথা বলেন, তিনি অনুব্রত মণ্ডলকে বাংলার বাঘ বলেন, তাহলে স্যার আশুতোষ রায়, যিনি তাকে আমরা বাংলার বাঘ বলে জানি, তিনি কিন্তু তাহলে বাংলার বাঘ ছিলেন না। এখন বাংলার বাঘ হচ্ছে অনুব্রত মণ্ডল। মাদারের বাচ্চা।
রঞ্জিত ঘোষের ঔরসে জন্ম হওয়া এই যে ছোটো ছোটো শুয়োরের বাচ্চারা সব যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এইসব শুয়োরের বাচ্চাদেরকে একটা কথা বলতে চাই যে এরা যদি এদের মা বোনকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিতে ইচ্ছুক, তাহলে অনুব্রত মণ্ডলকে বাংলার বাঘ বলো। আর কাজল শেখ যে টাকা মেরে মেরে বীরভূমটাকে পুরো খোকলা করে দিয়েছে, তো এইরকম নেতারা এরা যদি তৃণমূলে না থাকে তাহলে তৃণমূল আগে চলবে কী করে? শিক্ষকদের চাকরি খেয়ে নিয়ে তাদের পেটে লাথি মেরে আমাদের যে দিদি অভয়া মারা গেছে তার মা বাবাকে রাজনীতির মধ্যে টেনে এনে তার মা বাবাকে বলছে কি যে তোমরা টাকা নাও দিয়ে মুখ বন্ধ করে নাও। তো এইরকম করে তৃণমূল তার নিজের সংস্কৃতির পরিচয় দিতে আসে। মানে এদের ঘরে মা বোন যতদিন না পর্যন্ত কোনো একটা বিপদে পড়বে বা এদের মা বোন অনুব্রত মণ্ডলের হাতে পড়বে, ততদিন পর্যন্ত এদের মুখে সেই রঞ্জিত ঘোষের ইউজ করা জিনিসটা মুখে লাগানো থাকবে। এই তৃণমূল দলটা যতদিন পর্যন্ত থাকবে, দেবাংশু ভট্টাচার্য এর মতো নেতারা প্রতিটা ক্ষেত্রে তো দিদিকে রিপ্রেজেন্ট করে যাবে। তো দিদির হয়ে কথা বলতে গিয়ে সে যে নিজের কত বড় ইজ্জতহানি করছে সেটা এরা বুঝতে পারে না। তো পশ্চিমবঙ্গে একটা উপনির্বাচন ছিল, সে উপনির্বাচনে বিজেপি একটা প্রার্থী দিয়েছিল। সে প্রার্থীটা হচ্ছে মাটির মানুষ, তিনি ভালো করে গুছিয়ে কথা বলতেও পারেন না, কিন্তু সমাজসেবা করেন। পুরুলিয়ার মাঝি পরিবারে একজন মানুষ আছেন, তিনি কয়েক হাজার গাছ লাগিয়েছেন, যিনি কথা বলতে পারেন না ঠিকঠাক করে, তিনি অতটাও, তাকে গাছ কাকা বলে ডাকে পুরুলিয়ার মানুষ। তো সেই মানুষটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। তো সেখানটায় যদি বিজেপির নেতাদের কোনো অসুবিধা না হয়, তো সেই মানুষটা মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, তার পড়াশোনা তো রাখার দরকার নেই। তোমাদের মুখ্যমন্ত্রীর মতো তো এসে বলে না আমি বিএড করেছি, এমএড করেছি, এলএলবি করেছি, কিন্তু বানের বাল পাকা তাল কিছুই করেনি। মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। তৃণমূলের এই যে অবৈধ সন্তানটা ফেসবুকে পোস্ট করেছে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে, নাকি তার সহানুভূতি থাকবে না। তো একটা কথা বলি, তোদের কাকে নিয়ে সহানুভূতি আছে? তোরা যে মানুষের উপরে অত্যাচার করছিস, তোরা যে মানুষকে এতটা পরিমাণে তোরা মানুষকে একটা সামান্য জীব ভাবিস, তো তোদের কার প্রতি সহানুভূতি থাকবে? তোদের প্রতিও কি মানুষের সহানুভূতি আছে? তৃণমূলের নেতারা মরলে সাধারণ মানুষ বলে 100টা কাক মরলে এরকম একটা নেতার জন্ম হয়েছিল। তো এইরকমভাবে মানুষ তোদেরকে ভালোবাসে, এইরকমভাবে মানুষ তোদেরকে এত সুন্দর করে সব গুছিয়ে ভোট দেয়। তো শিক্ষকেরা যখন চাকরি তারা হারিয়েছেন, তারা যখন আন্দোলনে বসেছেন, তারা অনশন করছেন, তাদের অনশনটাকে উপেক্ষা করার জন্য তৃণমূল সরকার এরকম উল্টোপাল্টা ভাষণ দিয়ে একে বাংলার বাঘ, তাকে বাংলার গরু, তাকে বাংলার সিংহ, কত রকম কত কি বলে মোটামুটি ক্যামেরার মুখগুলোকে ওইদিকে ঘুরিয়ে রাখতে চাইছেন। তো এখানটায় মমতা ব্যানার্জি কালকে নবান্নে প্রেস মিট করে বললেন নাকি গদি মিডিয়া নাকি এগুলো দেখাচ্ছে না, মিডিয়া নাকি বিজেপির কথাই চলে। তো মিডিয়া যদি বিজেপির কথাই চলতো তাহলে প্রতিদিন শিক্ষকদের আপডেট পাওয়া যেত। কোনো মিডিয়া কিন্তু শিক্ষকদের নিয়ে একটা ভিডিও আর করেনি। শিক্ষকেরা রাস্তায় বসে আছেন, মুখ্যমন্ত্রী আছেন নবান্নের 27 তলায়। তো শিক্ষকদের অনুরোধ করবো মুখ্যমন্ত্রীর ওই নবান্ন 27 তলা পর্যন্ত উঠে যান, যেরকমভাবে বিকাশ ভবন অভিযান করেছিলেন। তারপর মুখ্যমন্ত্রীকে ওখান থেকে টেনে টেনে নামিয়ে এনে ওখানে মুখ্যমন্ত্রীকে একটা খাতা আর পেন আর একটা 7-এর কোয়েশ্চেন দেবেন, যেটা মুখ্যমন্ত্রীকে বলবেন পরীক্ষা দিতে। কারণ মুখ্যমন্ত্রী তো সর্বজ্ঞানা সম্পন্ন, তো তাকে বলবেন পরীক্ষা দিতে। তিনি যদি পাস করতে পারেন তো আপনারাও পরীক্ষা দিন, আমি বলছি। তো এই মুখ্যমন্ত্রী হচ্ছেন সবথেকে মূর্খতম মুখ্যমন্ত্রী পুরো ভারতবর্ষের মধ্যে। ইনি কখন কি বলেন, ইনি কাকে কি বলে ফেলেন, এনার কোনো ঠিক ঠিকানাই নেই। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। গাধাকে যত পেটো গাধা কি ঘোড়া হয়? অনুব্রত মণ্ডল নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাইছি। সে কথাটা হচ্ছে কি, অনুব্রত মণ্ডল আর বাঘের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। তো এই ভিডিওটা নিয়ে আমার দুটো কথা আছে। একটা কথা হচ্ছে যে ভিডিওটা বানিয়েছে কে, আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিওটা নিয়ে ফিরহাদ হাকিম আবার অনেক রকম নাটকবালা কথা বলেছে। তো এই মানুষটাকে নিয়ে যদি কারোর কোনো মতামত থেকে থাকে তোমরাও একটু বলো। আর এই মানুষটার ঘরে যে মা বোন আছে সেটাও তার মা বোনকে মানে না। যদি অপরকে যদি সম্মান না দেয়, নিজের মা বোনকে কী সম্মান দেবে? তো এদেরকেই বাংলার বাঘ বলে। আর স্যার আশুতোষ রায়রা তো এতদিন পর্যন্ত 100 দিনের কাজ করছিলেন, যাদের টাকা তৃণমূল মেরে খেয়েছে। যদি বাঁশ দিতে হয় তাহলে ভালো করে বাঁশ দিও, এইরকমভাবে ছোটোখাটো বাঁশ দিয়ে কোনো লাভ নেই। তো একটা কথা বলছি, তোমরা যে অনুব্রত মণ্ডলকে এত ভালো করে রিপ্রেজেন্ট করছো, তোমাদের দলের প্রতীক হিসাবে তাকে তুলে আনছো, 21শে জুলাইয়ের মঞ্চে সেই অনুব্রত মণ্ডল দেখবে কবে ভাষণ দেবে, সে তখনই আবার মমতার মা বোনকে নিয়ে না গালাগালি করে দেয়। কারণ সারাদিন তো খেয়ে থাকে। তো তোমাদের যে মন্ত্রী, তোমাদের যে আমলারা আছে, এদের মতো এত ফালতু আর বেধমাল এ দুটো নেই। এবারের 21শে জুলাই তৃণমূলের জীবনের শেষ 21শে জুলাই হতে চলেছে। কারণ এই যে দুর্নীতি, এই যে বিভিন্ন রকমের চুরি ডাকাতির, দিনের বেলায় মানুষ খুন, তো এইরকম অনেক কিছু নিয়ে এইবারের 21শে জুলাই। তো এই 21শে জুলাইয়ের পরে তৃণমূলের জীবনে আর কোনো 21শে জুলাই আসবে কিনা ঠিক ঠিকানা নেই। কুণাল ঘোষ একটা কথা বলেছেন যে মমতা ব্যানার্জির পরে নাকি অভিষেক ব্যানার্জি তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন চাইবেন ততদিন উনি মুখ্যমন্ত্রী থাকবেন। তো আমাদের
সাদা মনে একটাই প্রশ্ন যে এই কথাটা তো আমরা অনেক দিন আগে থেকেই জানি, সেই জন্য তো সোনালী গুহ, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারীর মতো লোককে দল থেকে বার করে দিলেন। তো তৃণমূলে যখন শুভেন্দু অধিকারীর একটা জায়গা হতে শুরু করলো তখন মমতার ব্যাটার সহ্য হলো না, তিনি কি করলেন, সবার পেছনে লেগে সবাইকে বার করে দিলেন। সোনালী গুহের দোষটা কোথায় ছিল? সে তো মমতার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। শুভেন্দু অধিকারী বা চোর ছিল? সোনালী গুহর কি হলো? কুণাল ঘোষের বা কী হলো? কুণাল ঘোষ তো মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, সেই কুণাল ঘোষ আবার কয়েকদিন পরে কান্নাকাটি করলো যে দল আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। যখনই পদ দিল, যখনই হাড্ডি ছুঁড়লো, তখনই কুকুরের মতো চলে গেল সেই হাড্ডিটাকে কুড়োতে। আমরা সবাই জানি যে মায়ের পরে বেটা মুখ্যমন্ত্রী হবে, তো সব কিছুই তো জানি। তুমি আবার বালছাড়ার মধ্যে এসে এখানে মুখের সামনে কেন বলছো এরকম কথা? মানুষ তো তোমায় পাগল ভাববে, বদ্ধ উন্মাদ তুমি। আর তোমার একটু সাংবাদিকতার সার্টিফিকেটটা সবার সামনে এনো তো, তুমি ডুপ্লিকেট নাকি আসল? যেমন করে শান্তনু সেনের সার্টিফিকেটটা তোমরা চেয়েছিলে। এই শান্তনু সেন যে তৃণমূলের একজন বড় মাপের নেতা ছিল, সাংসদ ছিল, আজকে সে যখন তৃণমূলের বিরোধী হয়ে গেছে তখন তার সার্টিফিকেট নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে। এতদিন ধরে তোরা সার্টিফিকেট কেন চাসনি? তাহলে সুরের বাচ্চার মতো আজকে তার সার্টিফিকেট চাইছিস, সে নাকি বাইরে থেকে ডিগ্রি করে এসছে। তোরা কোন গর্তে লুকিয়েছিলি, না কোন কার শাড়ির তলায় লুকিয়েছিলি? রঞ্জিত ঘোষের লুঙ্গির ভেতরে ঢুকে গেছিলি? তোরা কি জানিস না যে উনি বাইরে থেকে পাস করে এসে এখানটায় তোদের হসপিটালে ডাক্তারি করছেন? এতদিন প্র্যাকটিস করার পরে তোরা জানলি? তো তোরা কী ধরনের মাল চিন্তা কর। তোদের যে এই যে মুখ আর মুখো, সে দুটো জিনিস মানুষ বুঝে গেছে। তোদের মরণ আসন্ন। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। তৃণমূলে একটা জায়গা পেতে বহু মানুষ এরা হচ্ছে হু হাঁ করছে, অনেক রকমের কথা বলছে। পশ্চিমবঙ্গে কিছু কিছু অবৈধ সন্তানেরা বিভিন্ন জেলা উপজেলাতে ছড়িয়ে আছে, তো তারাও তৃণমূলের হয়ে অনেক কিছু বলছে। তো একটা মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, তার প্রতি তোদের সহানুভূতি একটা মানুষ দেখায়নি, মুখ্যমন্ত্রী দেখাননি। যতই হোক, উনি তো একজন সাংসদ ছিলেন, তৃণমূলের একটা নেতা। সে যদি হোঁচট খায়, যে বেশি টাকা তুলে দেয়, তার ঘরে পর্যন্ত মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে তাকে দেখতে। তখন প্রমাণ দিতে পারলে না, যখন 32,000 জনের চাকরির রায় তিনি দিলেন, তখনও পর্যন্ত তার উপরে ক্ষোভ জন্মে গেল না। সে চুরিটা সকলের সামনে আনলো, তো তাই তার প্রতি তোমাদের বেশি ক্ষোভ। তো একটা দিন আসবে, পাপ কিন্তু এই জন্মেই তোমাদেরকে শোধ করতে হবে, পরের জন্মের জন্য তোমরা টাইম আর পাবে না। সিপিএম সরকার কি করেছে আমরা জানি না, কিন্তু তৃণমূল এই জন্মেই পশ্চিমবঙ্গবাসীকে পুরো নরকের মজা দিচ্ছে। পশ্চিমবঙ্গবাসী যে কী অবস্থায় আছে সেটা কিন্তু কেউ বুঝছে না। সবাই শুধু দেখছে দিদি 1000 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, 2000 টাকা দিচ্ছে, মরে গেলে 2 লাখ টাকা দিচ্ছে, তো এরকম করে দিদি দান করছে, কিন্তু দেখছে না যে অরিজিনাল পরিস্থিতিটা কী বা ভবিষ্যৎ কী হবে। তাহলে একটা কথা বলি, তোমাদের ছেলেগুলোকে একটাকে বিভিন্ন রকমের গুন্ডা, বদমাইশ, চিটিংবাজ যেরকম বাংলাদেশে চলছে, তো এরকম করে বানাও, না হলে দেখবে তোমরা সামলাতে পারবে না। কি মগের মুলুক নাকি? তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।